গ্লুকন ডি খাওয়া খুবই ভালো। গ্লুকন ডি খেলে কোনো বাচ্চাদের বিশেষ করে ল্যাক অফ এনার্জি হয়, ওরা সারাক্ষণ খেলে বেড়ায়, না আপনি ছটফট করে দৌড়ে বেড়ায়, সুতরাং ওদের তো এনার্জির অভাব ধরতেই পারে, এনার্জি এবং জলের অভাব দুটোই ধরতে পারে। সেই জন্য গ্লুকন ডি জলের সঙ্গে মিশিয়ে খাওয়া খুবই ভালো। তা সে যেই ফ্লেভারেরই হোক না কেন, অরেঞ্জও হতে পারে, লেমনও হতে পারে, যাই ফ্লেভার হোক না কেন, তাতে কোনো অসুবিধা নেই, সেটা খেতেই পারেন। তবে হ্যাঁ, যদি কোনো বাচ্চা দেখা যায় যে ছোটবেলা থেকে ডায়াবেটিক, সেক্ষেত্রে কিন্তু আমি ভাই কিছু করার নেই, সেখানে সেই গ্লুকোজটা রেস্ট্রিক্ট করতেই হবে, তাকে অন্যভাবে তখন দেখতে হবে। আদারওয়াইজ ওই গ্লুকোজ জল আপনি 24 ঘন্টা অবধি ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে বাইরে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন দরকার হবে বের করে গ্লাসে ঢেলে দিয়ে খাওয়াবেন। 1 লিটার জলে একদম তৈরি করে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একই সঙ্গে যে ফ্রুট জুসের ব্যাপারটা উনি বললেন, সেক্ষেত্রে কোন কোন ফ্রুট জুস অ্যাকচুয়ালি হেল্প করে? উনি যেটা বললেন, তরমুজ, শশা, এগুলো তো খুবই ভালো। বিশেষ করে তরমুজের শরবত তো খুবই ভালো লাগে খেতে, ভালো, এবং সেটা শরীরে তার মানে জলের পরিমাণটা যোগায় বলে সেটা এমনি উপাদেয় খেতে, আবার শরীরের পক্ষে উপকারীও বটে। এছাড়া শশাতে ফুড ভ্যালু না থাক, খেতে খুবই ভালো, একটু নুন দিয়ে গোলমরিচ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, বিট নুন দিয়ে, তাই না? তো সেটা তো খুবই ভালো লাগে। এছাড়াও এমনি পেয়ারা খেতে পারেন। তারপরে গরমকালের যেগুলো ফল, লিচু, আম, এগুলো তো এখনো ওঠেনি বাজারে, কিন্তু এগুলো খেতে পারেন। মানে সিজনের ফল, যেটা ঋতুর ফল, সেটা সবসময় খাবেন, সেটা গরমে সবসময় ভালো। এবং আর বাচ্চারা মূলত কি কি প্রবলেম ফেস করে এই গরমে? বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, পিডিয়াট্রিশিয়ানদের, শিশু বিশেষজ্ঞদের কাছে মায়েরা বাচ্চাদের নিয়ে যান, যে প্রচন্ড ঘামাচি বেরিয়ে গেছে গরমে, সেটা একটা ভীষণ বড় সমস্যা। সেক্ষেত্রে নানা রকম বাজারে তো প্রিকলি হিট পাউডার আছেই, কিন্তু ঘামের ওপরে আপনি যদি প্রিকলি হিট পাউডার দেন, পোর্স গুলো আটকে যায়, সেটা কিন্তু ঠিক না। ভালো করে বাচ্চাকে ঠান্ডা জলে স্পঞ্জ করিয়ে তারপরে আপনি পাউডার লাগান, কানের তলায় শুয়ে পাউডার লাগান, তাতে কোনো অসুবিধা নেই। এছাড়া বাচ্চাকে বারে বারে জল খাওয়াবেন, ব্রেস্ট ফিড বেবি হলে তাকে ব্রেস্ট মিল্ক দেবেন। একদম একদম ইনফ্যান্টদের ক্ষেত্রে আপনি এটা বলছেন? হ্যাঁ, একদম ইনফ্যান্টদের। একটু বয়স বেশি যাদের, যে বাচ্চারা স্কুলে যাচ্ছে এখন, তারা কি ধরনের মূলত প্রবলেম ফেস করে? তারা প্রবলেম ফেলবে নানা রকম, তাদের ডিহাইড্রেশনের জন্য স্কিন ড্রাই হয়ে যায়, নানা রকম চুলকুনি, তারপরে ফাঙ্গাল ইনফেকশন, ঘাম জমে গিয়ে শরীরের খাজে খাজে, স্কিনের খাজে ফাঙ্গাল ইনফেকশন হয়ে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে স্কিন বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে, এবং যেটা বললাম, বারে বারে জল খেতে হবে, স্নান করতে হবে অন্তত দিনের মধ্যে। বাচ্চা স্কুল থেকে এলেই তাকে স্নান করিয়ে দিতে হবে ঠান্ডা জলে, অন্তত 2 বার তো দিনের মধ্যে স্নান করতেই হবে, একবার স্কুল যাওয়ার আগে, আরেকবার স্কুল থেকে ফিরে। এটা কিন্তু অবশ্যই মানতে হবে। এই স্নানের ব্যাপারটা একটু যদি বড়দের ক্ষেত্রে আসে, আমাদের একটা প্রবণতা থাকে রাত্রেবেলা ঘুমানোর আগে স্নান করতে যাওয়া, বা কোথাও থেকে ফিরে স্নান করতে, কিন্তু বারবার যে স্নান করা, এতে কি প্রবলেম হতে পারে? না, খুব গরমে কোনো প্রবলেম নেই, তবে যদি একটু বয়স বেশি হয়ে যায়, তাহলে অনেক সময় ঠান্ডা জলে আমাদের সমস্যা দেখা দিতে পারে। মানে ঠান্ডা লেগে যায় চট করে, বিশেষ করে বয়স্ক মানুষদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, সেখানে অনেক সময় চট করে ঠান্ডা লেগে যায়, বা একটা গলাতে ইনফেকশন দেখা যায়। সেখানে যদি একটু ঠান্ডা জলটাকে একটু গরম জল দিয়ে মিশিয়ে যদি একটু সহনীয় করে নেওয়া হয়, তাহলে সেটা খুবই ভালো, তাতে কোনো অসুবিধা নেই। গরমকালে তো রাত্রে স্নান করে ঘুমানোর মতন আমার মনে হয় আরাম আর কিছু নেই, আর সবার বাড়িতে তো এসি নেই, সেই জন্য। এই এসির ব্যাপারে যদি আসি, এয়ার কন্ডিশন আর একটা ভ্যারাইটি হচ্ছে এয়ার কুলার, এর মধ্যে একটা ডিফারেন্স আছে, হিউমিডিটির যে ব্যাপারটা রয়েছে। তো এয়ার কুলারে কি সত্যি প্রবলেম হয়, বাতের একটা প্রবলেম হয়, এরকম অনেকেই কমপ্লেন করে? হ্যাঁ, সে ব্যাপারে বলি যে এয়ার কুলারে যেহেতু জল দিতে হয়, সেই জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়। ঘরের যে ইনার এয়ার, সেটার মধ্যে হিউমিডিটির পরিমাণ বেড়ে যায়। এই জন্য অনেকের কাশি, গলা ব্যথা এগুলো হতে পারে, অথবা বাতের সমস্যা যেটা বললেন আপনি, এটা হতে পারে। কিন্তু যেগুলো ড্রাই, আমাদের ভারতবর্ষে অনেক ড্রাই জায়গা আছে, যেমন উত্তর ভারতের জায়গা, বিহার, উত্তর ভারত এগুলো, এবং পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জায়গা, যেমন দুর্গাপুর, আসানসোল, এইসব জায়গাতে কিন্তু মূলত ড্রাই হিট, সেখানে কিন্তু কোনো হিউমিডিটি নেই, বাতাসে হিউমিডিটির পরিমাণ খুবই কম, নেই বললে ভুল হবে। তো সেখানে এয়ার কুলার চালালে কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস এখন যেটা অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে লোডশেডিং। খুব লোডশেডিং হচ্ছে এই সময়, মানুষ কিভাবে নিজেদের বাঁচাবেন? কারণ বহু রকম প্রবলেম তাদের সম্মুখীন হতে হয় এই লোডশেডিং এর কারণে। কারেন্ট নেই, গরমের মধ্যে শুয়ে থাকতে হচ্ছে, ঘাম হচ্ছে, কি করবেন তার? সেক্ষেত্রে যেটা আপনি এই গরমের মধ্যে সবচেয়ে ভালো, গরম থেকে কাটাবার, চট করে একটা ঠান্ডা জলে স্নান করে নেবেন, ভালো করে গা হাত মুছে। সবার বাড়িতেই একটা যদি চিলতে বারান্দা নিশ্চয়ই আছে,
বেশিরভাগ লোকের বাড়িতে, সেখানে সেই বারান্দায় বসে আপনি একটু বিশ্রাম করুন, আমার মনে হয় তাতে ভালো করে কাজ হবে। আর যদি বাড়িতে ইনভার্টার বা জেনারেটর থাকে, সেই সুবিধে যদি থাকে আপনার বাড়িতে, তাহলে তো কথাই নেই। মানে সেক্ষেত্রে আপনি বলছেন যেটা যে যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে ঠান্ডা জলে সেক্ষেত্রে স্নান করে একটু যতটা সম্ভব উন্মুক্ত জায়গায় বসে নিজেকে ঠান্ডা করা, এই ঠান্ডা আর করার কি। এইভাবে তো নয় নিশ্চয়ই তারা এই জায়গা থেকে তারা সুরাহা পেলেন গরমের থেকে। আর কি কি প্রবলেম দেখা যেতে পারে? অ্যালার্জিক একটা প্রবলেম আপনি বলছিলেন যে দেখা যেতে পারে, কি কি ধরনের অ্যালার্জি হতে পারে এই গরমের সময়? অনেকের মানে ঘাম জমে যাদের এক্সিমার ধাত আছে, তাদের অনেক সময় ক্রনিক এক্সিমেটাস কন্ডিশন হয়ে যায়। তাছাড়া ড্রাইনেসের জন্য ড্রাই স্কিন হয়ে খোসার মতন উঠতে থাকে চামড়া থেকে, সেটা হতে পারে। এছাড়া ঘামাচি বড়দেরও হতে পারে এই ধরনের সমস্যাগুলো, এবং অ্যালার্জিক র্যাশ বেরোতে পারে, এই সমস্ত সমস্যা হতে পারে বড়দেরও। সেক্ষেত্রে কি ধরনের চিকিৎসা আপনি সাজেস্ট করবেন? সেক্ষেত্রে ধরুন হালকা কিছু হলে তো এমনি অ্যান্টিফাঙ্গাল কিছু পাউডার আছে, সেগুলোতে অনেক সময় কাজ হয় না, সেখানে অ্যান্টি অ্যালার্জিক খেতে হবে এবং স্কিন বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যদি অ্যালার্জির প্রবলেম হয় সেক্ষেত্রে তারা কি করবে? বাচ্চাদের অ্যালার্জি গায়েও হতে পারে, অনেক বাচ্চাদের চোখে হয়, যেটাকে স্প্রিং অ্যালার্জি বলে, কনজাংটিভাইটিস হয়, বড়দেরও হয় সেটা গরমকালে কনজাংটিভাইটিস। সেখানে চোখে আই ড্রপ দিতে হবে, অ্যান্টি অ্যালার্জিক খেতে হবে, এবং বাচ্চাকে রোদে না বের করলেই ভালো হয় আর কি। যতটা সম্ভব বাইরের রোদ থেকে বা সান থেকে যতটা সম্ভব নিজেকে আড়াল করতে। এই যে কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিসের যে ব্যাপারটা আপনি বলছেন, এটা কিভাবে রোখা যায়? কারণ এটা কি ছোঁয়াচে অ্যাকচুয়ালি? না না না, এই অ্যালার্জি কনজাংটিভাইটিস কিন্তু ছোঁয়াচে নয়, এটা ছোঁয়াচে নয়, কিন্তু বাড়িতে একজন বা তার বেশি লোকের হতে পারে, কারণ সেই একই অ্যাটমসফিয়ারে যেহেতু তারা আছে। তবে বাচ্চারা চট করে এই অ্যালার্জির সম্মুখীন হয়, তো সেখানে চোখের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আই ড্রপ দিতে হবে, বারবার চোখে জলের ঝাপটা দিতে হবে, এবং বাইরে যারা বেরোবেন বড়রা, তারা সানগ্লাস পরে বেরোবেন, আই প্রোটেকশন নিয়ে বেরোবেন, ছাতা নিয়ে সানগ্লাস পরে বেরোতে হবে। একই সঙ্গে যারা ধরুন বাসে বা ট্রেনে যারা যাচ্ছেন, তাদের তো বহু ভিড়, এখন যেভাবে ভিড় হয় বাসের মধ্যে, সেই গরম, তার মধ্যে ঘামছেন তারা কিভাবে নিজেদের সুস্থ রাখবেন? দেখুন, সেক্ষেত্রে সুস্থ রাখা খুব মুশকিল। অনেকেই দেখেছি একটা ছোট তোয়ালের মতন রুমাল ব্যবহার করেন, তাতে কিন্তু বারবার চট করে আপনি যদি ঘামটা মুছে নেন, ঘামটা চট করে গলায় বসবে না এবং অস্বস্তিটা কম হবে। তবে ওই হকারের কোল্ড ড্রিঙ্কস, হকারের যেটা ট্রেনে আমরা প্রায় দেখি, সেসব কোল্ড ড্রিঙ্কস না খাই ভালো। সবচেয়ে ভালো আপনি নিজের জল নিজে ক্যারি করুন, সেটা সবচেয়ে ভালো। ব্যাগ থেকে মাঝে জল বের করে খেলেন, তাহলে আমার মনে হয় সেটা অনেক কাজে দেবে। হ্যাঁ, আর বাইরে খাবার বা ঠান্ডা ওই ফল, কাটা ফল, এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ভালো, কারণ ট্রেনে এগুলো খুব লোভনীয় ভাবে বিক্রি করে, এটা খেতে খুব ইচ্ছে করে তখন। এটা খেলেই অবধারিত, মানে যাদের খুব রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা ছাড়া বেশিরভাগই ডায়রিয়া, এবং ডায়রিয়া হলে জানেন তো কি সমস্যা হবে। ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। সুতরাং সেগুলো আমরা বাইরের খাবারও এই সময় যতটা সম্ভব যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। গরমে আরেকটা পেটের সমস্যাটাও খুব বেশি করে দেখা যায় বহু ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন? আন্ত্রিকের সমস্যা যেটা আরেকটা দেখা যায়, সেটা যেটা বললাম আপনাকে, একটা তো ট্রেনে যারা যাতায়াত করেন তাদের বললাম, বাইরে যতটা, এছাড়া জেনারেল পাবলিকের জন্য এই বাইরে যেগুলো ফুটপাতে লোভনীয় কোল্ড ড্রিঙ্কস, কাটা ফল, ফলের রস, আখের রস তৈরি করে দিচ্ছে, সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, কারণ এতে নানা রকম পেটের সমস্যা দেখা দিতে পারে। এবং কি জল ব্যবহার করছে সেটা আমাদের যেহেতু জানা নেই, সুতরাং সেখানে আমরা তো তার জলের গুণগত মান জানি না, সুতরাং তাতে অনেক ব্যাকটেরিয়া ক্যারি করতে পারে, সেই জলটা ভাইরাস ক্যারি করতে পারে, সুতরাং সেটা থেকে ভাইরাল হেপাটাইটিস হতে পারে, আন্ত্রিকের সমস্যা অর্থাৎ ডায়রিয়া বা ডিসেন্ট্রি হতে পারে। ডিসেন্ট্রি মানে ডায়রিয়ার সঙ্গে রক্ত বেরোনো, তো ডায়রিয়া, ডিসেন্ট্রি, নানা রকমের ইনফেকশন হতে পারে। পার্টিকুলারলি ইকোলাই বলে একটা ব্যাকটেরিয়া আছে, এটা তো হতেই পারে, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, বমি হতে পারে, পায়খানা হতে পারে, এই সমস্ত। সেক্ষেত্রে নিজেকে কিভাবে বাঁচাবেন? কিভাবে বাঁচানো মানে এটা হচ্ছে যে মানে এগুলোকে অ্যাভয়েড করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জল ক্যারি করা, যেটা আমি বললাম, নিজের জল নিজে বহন করা, নিজের ভার তো বহন করতেই হচ্ছে, সেক্ষেত্রে নিজের জলটাকেও বহন করা। এই সমস্ত খাবারগুলো যতটা অ্যাভয়েড করা। যদি অনেকক্ষণের জন্য বাড়ি থেকে বেরোন, হালকা খাবার বাড়ি থেকে কিছু নিয়ে বেরোলেন, সেটা ওই যতটা সম্ভব বাইরের খাবারটা অ্যাভয়েড করা। একই সঙ্গে আমরা যারা বিভিন্ন অফিসে চাকরি করি, অফিসের ভেতরে এসে যেই বাইরে বেরোলাম, একটা গরমের মধ্যে গিয়ে পড়তে হয়। এই যে একটা চেঞ্জ হচ্ছে অ্যাটমসফিয়ার, তুম করে একটা চেঞ্জ, ঠান্ডা থেকে একবারে গরম, এতেও তো অনেক রকমের শারীরিক প্রবলেম হয়।
হ্যাঁ সেটা কিভাবে নিজেকে অ্যাভয়েড করা যেতে হ্যাঁ পারে? সেটা হচ্ছে কি যারা ধরুন এসি অফিসে এয়ার কন্ডিশন অফিসে সবসময় কাজ করেন তারা কিছুটা অ্যাক্লিমেটাইজড হয়ে যান